তো আমার বড় বউকে সংসার থেকে বের করার জন্য আপনারা আর কত চেষ্টা করবেন? আম্মু আর ছোট বউকে বলতেছে, আম্মু আর ছোট বউয়ের সব খরচ আমার দিতে হবে। এটা গাইস আমি আগেও মাফ চাই, এখনো মাফ চাই। এটা আমি আমাতুরকে দিতে গেলে আব্দুরকে হারাই দিতে হবে। এই যে আমার বড় বউ আমার পড়াশোনা শেষ করে দিল রে, বড় বউকে একেবারে লবণ দিয়ে ধুইছে। এইদিকে একটা প্রতিযোগিতা চলতেছে, ঠিক। ছোট বউ আমার ভালো একদমই চিন্তা করে না। এইসব জিনিস চিন্তা করে ছোট বউর উচিত কি ছিল আমার সাথে কি বিষয়টা সলভ করা, তা না করে সে খুশি। তো এখন লবণ দিয়ে ধোয়াটা কার উপরে পড়লো? তোমার ধোয়া তোমার কাছেই ফেরত গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে গাইস আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই হচ্ছে আপনাদের কাছে আমি খুব বেশি সরি, ক্ষমা চাচ্ছি, কারণ আমি ভিডিও দিতে পারি নাই অনেকগুলো দিন, কারণ আমার পরীক্ষা চলতেছিল। তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কারণ বড় বউ আলহামদুলিল্লাহ ডেইলি ভিডিও দিয়ে গেছে। শুধু গতকাল একটা ভিডিও দিতে পারে নাই, কারণ আমিই না করছি। কারণ হচ্ছে আমি ভিডিও দিব নেক্সট ভিডিওটা। আর একটা কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বড় বউয়েরও মন খারাপ, বড় বউ আস্তে আস্তে ভেঙে পড়ছে। তো ও যদি নিজেই ভেঙে পড়ে তো ছোট বউকে কি জবাব দিবে? তো বানায় বানায় কথা বলার কোনো দরকার নাই, এই জন্য আমি বড় বউকে না করছিলাম। তো শুধু কালকের একটা দিন কোনো ভিডিও যায় নাই, আজকে থেকে আবার রেগুলার ভিডিও যাবে। হ্যাঁ, একটু টাইম উলটপালট হয়েছে, তবে ব্যাপার না। কালকে থেকে সকাল 8টা বাজে ভিডিও যাবে আগের মতো। আজকে হয়তো একটু দেরি হয়ে গেছে, কারণ গাইস আমি কত বিপদে আছি আপনাদেরকে আমি বুঝাই বলি, না হলে বুঝবেন না। সংসারের এত এত বিপদ তো আছেই, বড় বিপদ আরেকটা গেছে ভার্সিটিতে। তার আগে আরেকটা কথা বলে নেই, আমার বড় বউ ভেঙে পড়ছে। যে কথাটা আমি শুরুতেই বললাম, বড় বউ ভিতর থেকে ভেঙে পড়ছে। কারণটা হচ্ছে আমাদের ঘরে ঠিকঠাক ভাবে বাজার হইতেছে না। তো বাজার নাই, আব্দুর রহমানের খাবারের কষ্ট হইতেছে। কোনো মাই সন্তানের খাবারের কষ্টটা সহ্য করতে পারে না। বড় বউ একটা কথা কিন্তু বলেই ফেলছে যে ওর বাবার বাড়িতে থাকতে আব্দুর রহমানের খাবারের একটা রুটিন ছিল, ডেইলি ফল খাইতো, এটা খাইতো, সেটা খাইতো। এদিকে এসে কষ্ট হয়ে যাচ্ছে, আব্দুর রহমানের চেহারাটা অনেক বেশি শুকায় গেছে। তো এই সব কিছুর সমাধানে আমি আজকে দিব। আব্দুর রহমান চুল কাটছে, আমিও কাটছি। আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন আব্দুর রহমানের চুলটা যেন কাটাই দেই, বড় বউ বলতেছিল। আমি সেই সময়টাও পাইতেছিলাম না। আব্দুর রহমান যেই দিন আসছে আমি ভাবছি তারপরের দিনই চুল কাটবো, তো আর সুযোগ হইতেছিল না। একটার পর একটা ঝামেলা, বড় বউ আসার পর থেকে অশান্তি দেখতেছে। তো একটা মানুষ কয়দিন সহ্য করতে পারে? আবার আমি হয়ে গেছি একদম চুপ। মেইনলি সমস্যা হয়েছে এটাই, আমি কোনো জবাব দিতেছিলাম না। বড় বউ এসে আমার কিছু বললো, আমি বলছি বাধ্য বাধ্য, তোমার যেটা ভালো লাগে করো, তুমি সামলাইতে পারবা। আমি আর কি তাদেরকে এড়াই চলো, আমি এইরকম আর কি একটু পাত্তা দিতেছিলাম না বিষয়গুলোকে। যা হয়েছে হয়েছে, আর 2টা দিন ধৈর্য ধরো, এইরকম বলতেছিলাম। কারণ এইসব কারণে বড় বউ ভেঙে পড়ছে। তো আলহামদুলিল্লাহ আব্দুর রহমানের চুলটা কাটাই ফেলছি, বড় একটা কাজ শেষ। বাসায় ভাবছিলাম লোক আনতে পারবো না, কারণ বাসায় আসলে জানেন অনেক বেশি টাকা চায়। তো আলহামদুলিল্লাহ বেশি টাকা লাগে নাই, 200 টাকায় আব্দুর রহমানের বাসায় এসে কাইটা দিয়ে গেছে। আর দোকানে কাটলে 70 টাকা লাগে। তো আমি ভাবছিলাম 500-600 টাকা লাগবে, এই জন্য আরো সাহস করতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ বড় একটা ঝামেলা শেষ। এবার আস্তে আস্তে খাবারের সমস্যা দূর হবে, সবই দূর হবে। এবার আমি যে কথাটা বলতেছিলাম, আমি কি বিপদে ছিলাম ভার্সিটি নিয়ে। আমার গাইস পরীক্ষা চলতেছে, যে কথাটা আমি বারবারই বলতেছি, এখনো চলতেছে, শুধু একটা পরীক্ষা বাকি। তো পরীক্ষার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমার একটা পরীক্ষা মিস হয়ে যায়। তো আমি যদি এই কোর্সটায় ফেল করি, আপনারা তো জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটির খরচ অনেক বেশি। নর্থ সাউথ ব্রাক, যেগুলো টপ লেভেল প্রাইভেট ইউনিভার্সিটি, এক একটা কোর্স 24,000 টাকা, আরো বেশি। 24,000 টাকা কি মানে গাইস আমার এক মাসের ইনকাম, ঠিক আছে? এক মাসে এত টাকা কামাইতে পারি না। তো 24,000 টাকা আমি ধরা খেয়ে যেতেছিলাম। নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেমটা অনেক খারাপ। অনেক ভার্সিটিতে 80 একই ভার্সিটি, কিন্তু সবগুলোই ভার্সিটি, আমি স্কুল কলেজের কথা বলতেছি না। অনেক ভার্সিটিতে 80 নর্থ সাউথ A+ হইতেছে 93-তে, সিজিপিএ 4 যেটা। তো এইসব অনেক কঠিন পেঁচাল, এগুলো বাদ দিই। তো মানে একটা পরীক্ষা মিস হইলেই বা একটু খারাপ করলেই শেষ, পুরো আমার 24,000 টাকায় চলে। তো 24,000 টাকা অনেক টাকা, আমার মাথা তো একদম নষ্ট হয়ে গেছে। আমি যদি কোর্সটায় ফেল করি, পরীক্ষাটা মিস গেছে কেন? প্রচন্ড জাম ছিল গাইস, আমি হাতে যথেষ্ট সময় নিয়ে বের হয়েছি, 2.5 ঘন্টা সময় নিয়ে বের হয়েছি। আর কত সময় নিব? আমি তো বাইকে যাব, বাসে গেলে হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। আমি তো নিয়ত ছিল পরীক্ষার দিন তো আর বাসে যাব না, বাইকেই যাব। তো বাইকেই যাইতে আমি 2.5 ঘন্টায় যাইতে পারি নাই, এত জাম। গুলিস্তান, তারপরে হচ্ছে
তেজগাঁও, মহাখালী প্রত্যেকটা মোড়ে মোড়ে জাম ছিল, বিশেষ করে গুলিস্তানের জামে আমার 1 ঘন্টা শেষ। এত জাম, কোনো দিক দিয়ে মুভ করার সুযোগ ছিল না। আমি বাইকওয়ালারে বলছি বাড়াই দিব, আপনি শর্টকাট রাস্তায় যান, শর্টকাট রাস্তায়ও জাম। কথায় আছে না, কপালে না থাকলে আপনি কোনোভাবেই পাবেন না, আর কপালে থাকলে এমনি এমনি আসবে। তো এটা বিশ্বাস করেন গাইস, কপালে সুখ থাকলে এমনি এমনি আসবে, আর না থাকলে আপনি যত চেষ্টা করেন পারবেন না। এটা ধরে নিবেন যে কপালে নাই, এটা হবে না। নিশ্চয়ই আপনার জন্য অল্টারনেটিভ, বিকল্প ভালো কিছু আছে। আমি গাইস ওই দিন এত চেষ্টা করছি পরীক্ষাটা দিতে যাইতে, কোনোভাবেই পারলাম না, কোনো রাস্তা নেই। আমি যত রাস্তা চিনি, কোনো দিক দিয়ে আমি যাওয়ার কোনো সুযোগ পাইতেছিলাম না। তো গেছি এমন একটা টাইমে ভার্সিটিতে যে পরীক্ষার আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি। এতক্ষণে রাস্তার প্রেসারে আমি সব পড়া ভুলে গেছি, যেহেতু মাথার ভিতরে অতিরিক্ত টেনশন, সারা রাত যা পড়ছি ভুলে গেছি। হাতে সময় অল্প, পরীক্ষা দিতে গেলে পারবো না। তো আমি কি করলাম, বাসায় ফিরে চলে আসলাম। ম্যাডামের সাথেও দেখা করি নাই, উনি তো বলে ফেলবে যে বাসা থেকে আগে বের হও নাই কেন, জ্যাম হয়েছে তো কি হয়েছে, ঢাকা রাস্তায় জ্যাম থাকে জানো না। কিন্তু আসলে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আপনারা অ্যাক্সিডেন্টের ভিডিওটাও দেখছেন। অ্যাক্সিডেন্টটা কি, আমাদের এইদিকে রাস্তা প্রচণ্ড ভাঙা, প্রায় একবার কিন্তু ছোট বউ আর আমাতুরকে নিয়েও আমি পড়ে গেছিলাম। এবার হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমি একা পড়ে গেছি। আর এবারে পড়াটা আরো রিস্ক বেশি ছিল, কারণ এটা বড় গাড়ি। ছোট বউকে নিয়ে পড়ছিলাম হচ্ছে মিশুক থেকে, এটা অটো, তারপরে এই জায়গায় ব্যাটারি থেকে ধোঁয়া ছুটতেছিল, ব্যাটারি একটা বাস্ট হয়ে গেলে এই সবগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি। তো আলহামদুলিল্লাহ সেটা বড় কথা না, অ্যাক্সিডেন্ট করছি, আমার খুব বেশি ক্ষতি হয় নাই, কিন্তু একটা ভয় তো কাজ করে। 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট, কোন দিন ক্ষতি হইতে কতক্ষণ। পরে কি করলাম, আলহামদুলিল্লাহ ম্যাডামকে বাসায় এসে মেইল করছি, তো ম্যাডাম রেসপন্স করে না, এই হচ্ছে আমি আরো টেনশনে পড়ে গেছি। আমি ভাবছি ম্যাডাম যদি রেসপন্স করে, মানে উত্তর দেয় মেসেজের, তো আমি হচ্ছে পরে ভিডিওটা দিব, আগে মাথাটা ঠান্ডা করি। 24,000 টাকা এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে, আমি 1 লাখ টাকা অলরেডি ঋণের মধ্যে আছি সেমিস্টার ফি দিয়া। কত যুদ্ধ করে আমি সেমিস্টার ফিটা দিছি, খালার কাছ থেকে কিস্তি উঠায়, এটা নিয়ে ঘরে মারামারি, কত কিছু হয়ে গেল ভার্সিটির 1 সেমিস্টার ফি দিতে, এখন আরো 7টা বাকি। তার মধ্যে আমি যদি এখন 24,000 টাকা আরো ধরা খাই, অবস্থাটা কি খারাপ বুঝেন। তাও হচ্ছে সহজ কোর্সে, যে কোর্সের পরীক্ষাটাই মিস করছি, এটা হচ্ছে সবচেয়ে সহজ কোর্স। আপনারা জানেন আমি ইংলিশ একটু দুর্বল, তো আমি যদি ইংলিশ কোর্সে ফিল করতাম মানায় নিতে পারতাম। এত সহজ কোর্সে যদি ফিল করি, সামনে কত কঠিন কঠিন পরীক্ষা আছে, ওদিকে ফেল করলে ওটা রিকভারির ব্যবস্থাও তো রাখতে হবে। শুধু ফেল বইলা কথা না, একটু খারাপ করলে, আমি বললাম না 93-তে A+, তাহলে আপনি বুঝেন আপনার 100 হইতে হবে। এখন আমি যদি একটা মিনিমাম গ্রেড পাইতেছি, আমার 85 পাইতে হবে, 80 পাইলেও হইতেছে না। তো আমার কতটা ভালোভাবে পড়তে হবে, আর এতটা ভালোভাবে আমার সংসারের এত অশান্তি নিয়ে পড়াটা সম্ভব। একটু কঠিন করছি আমি, কিন্তু 85 কেন 80ও টিকাইতে পারবো না, 70 গিয়ে মার্ক ঠেকবে। তো ওই যে আমার এতটা খারাপ হয়ে যাবে রেজাল্ট, ওই কোর্সটা কি করতে হবে, আমার আবার করতে হবে, যাতে আমার রেজাল্টটা ভালো হয় পরের বার। মানে একই কোর্স আমি প্রথমবার খারাপ করছি, দ্বিতীয়বার তো আমার আইডিয়া হয়ে গেছে ওইটা তো আর খারাপ হবে না। তো এর জন্য আমার 24,000 টাকা কি 1-2 লাখ টাকা এক্সট্রা রাখতে হবে। নর্থ সাউথ আমার 4 বছরের বাজেট হচ্ছে 12 লাখ টাকা, কিন্তু এটা শেষ পর্যন্ত গিয়ে ঠেকবে 13-14 লাখে ঠেকে যাবে। এই যে কয়েকটা কোর্সে কিন্তু রিটেক নিতে হবে, এটা হচ্ছে আমার পারিবারিক অশান্তির কারণে আমার নিতে হবে। যদি সেটা না থাকতো, আলহামদুলিল্লাহ আমার সংসারটা শান্তির থাকতো, আমার এই 2-3 লাখ টাকা এক্সট্রা জরিমানা পড়তো না। তো আমার সবকিছু মাথায় রেখে আগাতে হবে, অনেক অনেক বিপদ গাইস, এর মধ্যে পারি না সবকিছু সামলাইতে। একদিকে পড়াশোনা করি, একদিকে ব্লগ করি, আরেকদিকে আরো ইনকাম সোর্স আমার বাড়াইতে হবে, হচ্ছে না। আপনারা অনেকেই বলতেছেন বড় বউ যাতে ফ্রিল্যান্সিং করে, আসলে কিভাবে করবে দেখেন। এই যে আমার পরীক্ষা, কম্পিউটার নিয়ে আমি বসে থাকি, কম্পিউটারে আমার অনেক কাজ থাকে, তারপরে ও যে কাজ করবে আব্দুর রহমানকে রাখবে কে। তো এখন আমরা কি করব কোনো রাস্তায় পাইতেছি না। অনেকে বলতেছেন বিজনেস শুরু করার কথা, তো আমি এই যে পরীক্ষার প্রেশার, ব্লগই দিতে পারিনি, আমার একটা বিজনেস। তো ইনশাল্লাহ আমার আরো সিরিয়াস হইতে হবে, আমি বুঝতেছি সবকিছু মিলেয়া বড় বড় আরো পরিশ্রমী হতে হবে, আমারও আরো পরিশ্রমী হতে হবে। সবচেয়ে ভালো হইতো আব্দুর রহমানকে একটা রাখার মানুষ হয়ে গেলে, সেটা যেহেতু সম্ভব না, আব্দুর রহমানকে আমাদেরই রাখতে হবে, আমাদেরই একটা ব্যবস্থা বার করতে হবে। দোয়া করেন, রাস্তা একটা বের হবেই, আল্লাহ ভরসা। তো এবার আর কোনো এক্সট্রা কথা বলবো না, আজকের ভিডিওর মূল কথা এখন থেকেই শুরু হইতেছে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার এই পরীক্ষা মিস হওয়ায়, যে এতগুলো কথা তো আমি এমনি এমনি বলি নাই, পরীক্ষা মিস হওয়ায় ছোট বউ তো সুযোগ পেয়ে গেছে। এই যে আমার বড় বউ আমার পড়াশোনা শেষ করে দিল রে, বড় বউকে একেবারে লবণ দিয়ে ধুইছে। তো শুধু আমি যে মুখে বলতেছি লবণ দিয়ে ধুইছে এমন না, ও টাইটেলে দিছে লবণ দিয়ে ধুইলাম। কারণটা কি, এই যে আমি পরীক্ষা দিতে পারি নাই। তো খুব ভালো, আম্মুর এত ছোট বউ আরো বেশি
মানে মাথাটা গরম করে দিতে পারছে। এই যে দেখছেন আম্মু, আপনি ঠিক কাজই করছেন। আপনি সাকিবরে সেমিস্টার ফি দেন নাই, সাকিব ঋণ করে টাকা আনছে, ভালো হয়েছে। দেখছেন ওর পড়াশোনা শেষ। আপনি টাকাটা দিলে টাকাটা পুরোপুরি চলে যেত, আপনি টাকা আমারে দিয়ে দিচ্ছেন, এটাই সবচেয়ে ভালো কাজ হয়েছে। আমি পুরা টাকাটা রেখে দিছি, আমি পুরা টাকাটা বাপের বাড়ি পাঠাই দিছি। আচ্ছা যাই হোক, বাপের বাড়ি পাঠাই নাই, প্রমাণ ছাড়া কোনো আজে বাজে কথায় আমি না যাই, আমি পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সারই দিই। তো আলহামদুলিল্লাহ এখন কি হবে? এখন তো আলহামদুলিল্লাহ ম্যাডাম আমার পরীক্ষাটা নিবে, আমি পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ এবার দিলে যা মার্ক পাইতাম তার থেকে বেশি পাবো। তো বিপদ আল্লাহ দিছে, আল্লাহ সারাইও দিছে। মাঝখান দিয়ে তুমি শুধুই বগর বগর করে গেলা, মানে একদম ফাও। তুমি নিজের লজ্জাটা নিজেই পাইলা। শুধুই কিছু একটা হইলেই অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, অতিরিক্ত লাফাইতে থাকে, একেবারে লবণ দিয়ে ধুইছে। এখন তুমি তো সাবান ছাড়া লবণ দিয়ে নিজেরটা নিজেই নিজেকে আর কি ওয়াশ করলা। আমার বড় বউ কিন্তু চুপ হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। বড় বউ কিন্তু খুবই কষ্ট পেয়েছে আমি পরীক্ষাটা দিতে পারি নাই। তো আমার ছোট বউয়ের কি উচিত ছিল, স্ত্রী হিসেবে ও এখন টেনশনে পড়ে যাবে। দরকার হলে আমার সাথে ভার্সিটিতে যাবে, ভার্সিটিতে গিয়ে ম্যাডামকে বুঝাবে যে পরীক্ষা দিতে পারে নাই, আম্মুকে নিয়ে যাবে। গার্জিয়ান গেলে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি সহজ হয়। এই জায়গায় আমার পরিস্থিতিটা আমি সম্পূর্ণ একা সামাল দিছি। ছোট বউয়ের কাজ কি ছিল? এরকম একটা বিপদে আমার পাশে দাঁড়ানো, আমার ভার্সিটির বিষয়টা সমাধান করা। পরীক্ষা দিতে পারিনি, এটা কিন্তু অনেক সিরিয়াস একটা সমস্যা। শুধু যে 24,000 টাকা জরিমানা যাবে এমন না, এটা কিন্তু ওভারঅল স্টুডেন্ট হিসেবে আমার রেকর্ডটাও খারাপ। আমি ইরেগুলার, আমার কোনো সিরিয়াসনেস নাই, আমি পরীক্ষা দিতে যাই না, ভার্সিটির স্টুডেন্ট রেকর্ডেও কিন্তু আমার একটা খারাপ প্রভাব পড়তেছে। সামনে ফাইনাল এক্সাম আছে, আরো পরীক্ষা আছে, ম্যাডাম আমারে ভালো চোখে দেখবে না। এইসব জিনিস চিন্তা করে ছোট বউর উচিত কি ছিল, আমার সাথে কি বিষয়টা সলভ করা। তা না করে সে খুশি আমি পরীক্ষা দিতে যাই নাই, সে খুশি। কারণ হচ্ছে বড় বউকে এখন লবণ দিয়ে ধুইতে পারবে। তো এখন লবণ দিয়ে ধোয়াটা কার উপরে পড়লো? তোমার ধোয়া তোমার কাছে ফেরত গেছে, তোমার কথা তোমার কাছে ফেরত গেছে, আমাদের কিছু বলতেও হয় নাই। বড় বউ ভদ্রভাবে বলে গেছে, আমি হার মেনে নিলাম। ঠিক আছে, ওই যে পারে নাই পরীক্ষা দেওয়া হয়তো আমার টাইম মতো। বড় বউয়ের দোষ নাই। বড় বউ গাইস বিশ্বাস করেন, আমার পরীক্ষাগুলোর দিন একদিনও ঠিকভাবে ঘুমায় নাই। এত কষ্টের পরেও যেহেতু শেষ পর্যন্ত বড় বউ আমাকে টাইম মতো পরীক্ষা দিতে পাঠাইতে পারে নাই, বড় বউ কিন্তু নিজের থেকে অনেক ভেঙে পড়ছে। এই হচ্ছে একটা বউয়ের গুণ। আপনারাই বলেন আমি কারে বেশি ভালোবাসবো? এই হচ্ছে একটা বউয়ের গুণ। আমার বড় বউ আরো ভেঙে পড়ছে, বলতেছে আমি ছোট বউ তোমার কাছে হাইরে গেলাম, আমি পারলাম না পরীক্ষা দেওয়াইতে। আর ছোট বউ এটা নিয়ে একদম খুশি। ছোট বউর উচিত কি ছিল, বিপদটা সামলায় দেওয়া, আমার পাশে দাঁড়ানো। না হইলে সে আরো খুশি, আমার আরো বেশি প্রেশারে রাখতেছে। বড় বউকে লবণ দিয়ে ধুয়ে বড় বউকে একদম বাড়ি থেকে বের করে দিতেছে। তো বড় বউ বাড়ি থেকে চলে গেলে কি আমি ভালো থাকতে পারবো? ছোট বউ আমার ভালো একদমই চিন্তা করে না, শুধু সবসময় নিজে কতক্ষণে জিতবে, কতক্ষণে আম্মুর কাছে গিয়ে আরেকটু কান ভাঙাইতে পারবে। আম্মুও তো খুব খুশি যে বড় বউকে এখন এই উসিলা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবে। পরে 24,000 টাকা কেন 48,000 টাকা লাগলেও হচ্ছে আমারও উনি পড়াবে, আবার সে টাকা পয়সা দিয়ে পড়াবে। তার কাছে তো 24,000 48,000 কোনো ব্যাপার না। বড় বউকে তো সংসার থেকে বের করে একটা উসিলা পাইছে, এই যে আমার পড়াশোনা পুরা শেষ করে দিচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা হয়নি। তো আমার বড় বউকে সংসার থেকে বের করার জন্য আপনারা আর কত চেষ্টা করবেন? আম্মু আর ছোট বউকে বলতেছি, আপনারা দুজন আর কত চেষ্টা করবেন আমার বড় বউকে সংসার থেকে বের করার জন্য? এই তো একটা রাস্তা গেল, আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ সরাই দিচ্ছে। তারপরে এবার আসি কিছুদিন আগের কথায়। আপনাদের মনে আছে কিনা, আম্মু কিন্তু সংসার আলাদা করে দিছে। খুব ভালো কথা, সংসার আলাদা করে দিছে, সেটা কিন্তু আমার কোনো সমস্যা ছিল না। পরের দিন আমি কি ভিডিও দিছি যে আম্মুর ঘর থেকে আমি ফ্রিজ এখানে নিয়ে আসছি আমার ঘরে। তো ফ্রিজ নিয়ে অনেক বিতর্ক ছিল, আমি আর উত্তর দিতে পারিনি আমার পরীক্ষার জন্য। সেই সব পুরানো কথা আর যায় লাভ নেই। ফ্রিজটা আনছি কারণ ছোট বউ আমাদের দোকানের ফ্রিজ ব্যবহার করতে পারবে। তারা ঘরে ফ্রিজ থাকতো, ঘরের ফ্রিজ আমরা দড়ি দেখা দোকানে নিয়ে মাছ মাংস, দোকানের ফ্রিজের উপরে একটা তাকে মাছ মাংস সবকিছু নিয়ে লুকায় রাখতো। একদম সত্যি কথা। আমার বড় বউ খেয়ে ফেলবে দেখে, বড় বউ ছেলে খেয়ে ফেলবে দেখে, বড় বউ ছেলেরটা আমি বাদ দিলাম, বাচ্চা মানুষটা তারা ধরে নেই, আব্দুর রহমান 2-3 পিসি খাবে, বড় বউ খাবে দেখা মেইনলি তারা সরায় রাখছে। বড় বউ খাইলে আর কয় পিস মাংস খাবে? মেয়েরা তো এমনি কম খায়, তার উপরে আমার বড় বউ আরো কম খায়। তো এতটুক জিনিসও তাদের সহ্য হয় না, তারা মাছ মাংস নিয়ে সব রাইখে আসতো নিচের ফ্রিজে। তো তারা যেহেতু নিচের ফ্রিজই ব্যবহার করে, আমি ফ্রিজটা ঘরে নিয়ে আসলাম। তাও আমি কিন্তু একবারও বলিনি এই ফ্রিজ কেউ ব্যবহার করতে পারবে না। ফ্রিজটা আমি এমন জায়গায় রাখছি যাতে ঘরের সবাই ইউজ করতে পারে। তো আম্মু এখন বলতেছে ভিতরের ফ্ল্যাটই নাকি সে ঢুকবে না, এবং সে নাকি আর কোনো সংসারের খরচই দিবে না, আমার মায়ের খরচও দিতে হবে,
আমার ছোট বউয়ের খরচও দিতে হবে। প্রথম দিন সংসার আলাদা করছে, আমার খরচ আমি সামলাইতাম, ছোট বউয়েরটা আর আম্মুরটা তারা তারা দেখে নিবে, এইভাবেই বলছে। পরের দিন আমি ফ্রিজ নিয়ে আসছি, আমি দেখতেছে আমার খরচ আমি সামলাইতে পারবো, আমি ভেঙা পড়ি নাই, আমি ভয় পাইতেছি না, কারণ আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়স হয়েছে, এখন আর আগের দিন নাই। বড় বউকে বিয়ে করছি সেই ইন্টারে ফার্স্ট ইয়ারে থাকতে, তারপর ইন্টার পাস করলাম, এখন ভার্সিটিতে উঠে গেছি, অনেক কঠিন কঠিন পরিস্থিতি পার করে আসছি, এখন আর ভয় পাওয়ার সময় নেই। এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছি, যেভাবেই হোক বড় বউকে নিয়ে বাচ্চা থাকতে পারবো, আল্লাহ ভরসা। তো এদিকে তারা হচ্ছে পারলো না, পরে কি করলো, এদিক দিয়ে আটকাইতে পারে নাই, এবার নতুন চাল। নতুন চাল কি, আম্মু আর ছোট বউয়ের সব খরচ আমার দিতে হবে। এটা গাইস আমি আগেও মাফ চাই, এখনো মাফ চাই, এটা জীবনও সম্ভব না। হ্যাঁ, আমার দায়িত্ব আমার মায়ের খরচও দেওয়া, আমার ছোট বউয়ের খরচও দেওয়া, তবে তাদেরও দায়িত্ব আমি যতটুকু আয়না দিই ততটুকুতে খুশি থাকা। কিন্তু তারা কি এটা খুশি থাকবে? জীবনও না। আমার ছোট বউ মাশাল্লাহ, এটা আমি খারাপ কথা বলতেছি না, খুবই খাবার প্রিয়, খাবার ছাড়া থাকতে পারে না। মানে এমনও দিন যায় খাবার ঘরে একটু না থাকলে, হইতেই পারে গাইস, অনেক সময় খাবার শেষ হয়ে গেছে, আনতে গিয়ে মনে নাই, রাতে ধরেন ক্ষুধা লাগছে, বিস্কিট খেতে মন চাইছে, বিস্কিট নাই কেন, চানাচুর নাই কেন, এটা নাই কেন, সেটা নাই কেন। একদিন এমন হয়েছে, আমার কাছে যে দোকানের একটা চাবি থাকে সেটা বলে আমি আব্বু আম্মুর রুমে রেখে আসছি, আব্বু আম্মু দরজা আটকে শুয়ে পড়ছে, তো দোকানের চাবি আব্বুরটাও তো আব্বুর কাছে, আমারটাও আব্বুর কাছে। এখন ঘরেও কোনো খাবার নেই, ছোট বউ লাগছে খিদা, তো ছোট বউ পারে না ওই রাতের বেলা ঘর একদম ভাঙচুর করে ফেলে, মানে ক্ষুধা সহ্য করতে পারে না। এটা খারাপ না, ক্ষুধা লাগতেই পারে। আমার মায়েরও সেম, তাদের দুজনের এত মিল দেখে আমি আসলেই মুগ্ধ হই। তারা মামে হইলেই সবচেয়ে ভালো হইতো, এত মিল এত মিল। আমার সাথে আমার মায়ের অনেক কিছু মিলে না, দুইজন দুই জগতের মানুষ, চিন্তা ধারণা কথাবার্তা সবকিছুই কিন্তু আলাদা, আপনারা দেখেন। কিন্তু আমার ছোট বউয়ের সাথে আমার মার খুব মিলে যায়। আমার মাও ক্ষুধা সহ্য করতে পারে না, মানে একবেলা ভাত রাঁধতে একটু দেরি হইলে, গ্যাস ঘরে বাচ্চা কাচ্চার সংসার, সব সময় তো সবকিছু টাইম মতো হবে না। একদিন একটু খাবার আনতে দেরি হইলে আম্মু কিন্তু চাইলে কিনা খাইতে পারে, আম্মু কিন্তু কিনাই খায়। 2 দিন 3 দিন আম্মু বাসায় আসে না, ওই সময় খাবারগুলো কই থেকে খায়? কিনা খায় না। তো ঘরেও তো 1 দিন 2 দিন সমস্যা হইতে পারে, তো 1 দিন 2 দিন কিনা খাওয়া যায় না? না, আমার মা বাসায় আসতে মানে বাসার খাবারই লাগবে, সব খাবার রেডি করে দিতে হবে। তাও মাশাল্লাহ, এটা আমি কিন্তু গাইস বারবারই বলতেছি, আমি পরিস্থিতিটা বোঝানোর জন্য বলতেছি, এটা আমি তাদেরকে ছোট করতেছি না। খাবার খাবে, সমস্যা নেই, আল্লাহ সামর্থ্য দিছে, নেয়ামত দিলে নেয়ামত উপভোগ করতে হয়, তাদের খাওয়ার সামর্থ্য আছে, অবশ্যই খাবে। আমি সেটা বুঝাইতে চাইতেছি না। আমি ধরেন 1 পদ রান্না করে দিছি, 2 পদই রান্না করে দিছি, 2 পদও হবে না, 3 থেকে 4 পদ রান্না একদম আম্মুর সামনে রেডি থাকতে হয়, আম্মু যেদিন বাসায় থাকে। এর যদি 1 পদও কম হয়, তারা একদম গড় মাথায় তুলে ফেলে। এই যে আম্মু খাবার নিয়ে এমন করে, ছোট বউ খাবার নিয়ে একদম চিল্লাচিল্লি, ওই যে রাতের একটা উদাহরণ দিলাম না, তো ওইসব পুরানো কথা চাইতেছে না, বুঝাইতে চাইলাম তারা যেই পরিমাণ মানে চাহিদা খাবার দাবার ইত্যাদি টাকা পয়সার, ওইটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমার পক্ষে কতটুকু সম্ভব, আমি যতটুকু আইনা দিব ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। আমি বড় বউকে যতটুকু দিব ঠিক ততটুকুই ছোট বউকে দিব। ছোট বউ যদি অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে না পারে, তখন তো আমার কিছু করার নাই, কারণ আমার বড় বউ তো ঠিকই সন্তুষ্ট আছে। কিন্তু এটা আপনারাও জানেন, আমিও জানি, এতে তাদের কোনো কাজ হবে না। আমার ছোট বউয়ের সবকিছু বেশি বেশি লাগবে, আমার মায়েরও সবকিছু বেশি বেশি লাগবে, ডেইলি 4-5 পদ রান্না, তারপরে ছোট বউয়ের এত এত আইটেম, এত কিছু আনা আমার পক্ষে সম্ভব না। আমি সরল মনে স্বীকার করে নিলাম সম্ভব না। এইদিকে একটা প্রতিযোগিতা চলতেছে, ঠিক আছে, যে কে কারে বেশি দিতে পারে। তো এই প্রতিযোগিতায় টিকা থাকতে হলে আমি আমাতুরকে দিতে গেলে আব্দুরকে হারাই দিতে হবে। এখন বাবা হিসেবে আমি আমাতুরকে যতটুকু আইনা দিলাম, আব্দুরকে অতটুকু আইনা দিলাম, তাহলে তো আব্দুর দিন শেষে সবকিছুতে পিছিয়ে যাইতেছে, কারণ আমাতুর তো অন্য জায়গায় অনেক বেশি পাইতেছে। এটাও আপনারা একটু বুঝতে হবে। আপনারা চান যে আমি স্বামী হিসেবে সব সমান সমান দিব, এটা দিতে গেলে আমার 2 বউরে আমার কথা আগে শুনতে হবে, আমার কথাই তো শুনে না। তার আশায় ছিল যে আমি বাজারে আনবো, শেষ পর্যন্ত আনলে আমারটা ভাঙাবে, বড় বউরে আরো কষ্ট দিবে, বড় বউরে সংসার থেকে বের করবে। কিন্তু অতটা বোকা আমি না, আমি জাস্ট আর 2 দিন দেখবো, না দেখলে ফ্রিজ আমার ঘরে নিয়ে আসবো, তখন ঠিকই আমি বাজার আনবো, কিন্তু তারা আর ধরতে পারবে না। এখন বাইরে ফ্রিজ, বাইরে জিনিসপত্র রাখা হইলে সবকিছু নিয়ে যাবে। আমি বাইরে ফ্রিজটা রাখছি ভদ্রতা চিন্তা করে, আমি অতটা অভদ্র না। আমি চিন্তা করছি ছোট বউটা ছোট বউ ইউজ করবে, আম্মুরটা আম্মু ইউজ করবে, বড় বউটা বড় বউ ইউজ করবে। এতদিন ফ্রিজ ছিল আম্মুর রুমে, আর আম্মুর রুমে বড় বউ গেলে সমস্যাটা হইতো কি, কিছু একটা হইলেই বড় বউয়ের দোষ। বিছানাটার চাদরটা উল্টাইছে কে? আমার বড় বউ, বাচ্চা মানুষ, বড় বউ উল্টাই থুয়ে আসছে। রুমে কিছু একটা পাইতেছে না, আমার বড় বউ চুরি করছে, এইভাবেই বলছে। তুমি কি চুরি করছো? আমার গুড়া সাবান চুরি করছো কেন? এইভাবেই বলছে। এদিকে পরে পাইলো কি, গুড়া সাবান
একটা কাপড়ের নিচে আমার তো লুকিয়ে রাখছে খেলতে খেলতে। মানে বাচ্চা মানুষ গুড়া সাবান ধরছে এটাও তাদের খেয়াল নাই। আমার মেয়েটারে নিয়ে আমি খুব বেশি টেনশনে আছি, কারণ জানেন গাইস গুড়া সাবানের উপরে কিন্তু সাবানের একটা আঠা আঠা ভাব থাকে। তা আমার তো বাচ্চা মানুষ ওইগুলো ধরলে মুখে দিলে সাবান খায় ফেলতেছে এক প্রকার। তো কতটা টেনশনে থাকি মেয়েকে নিয়ে আমি আপনাদের বুঝাইতে পারবো না। তারা শুধু একটা পর একটা অশান্তি। আমার ছোট বউ শুধু লাফালাফিটাই শিখছে, বাচ্চা যত্নটা শিখে নাই, বড় বউর পিছনে লাগাটা শুধু শিখছে, জীবন আর কিছু না। তো ভিডিওটা আমি শেষ করে দিব। আমার সর্বশেষ কথা হচ্ছে আমি কিচ্ছুই আনবো না, জাস্ট 2 দিন দেখবো, না হলে ফ্রিজে এই ঘরে নিয়ে আসবো। সময় থাকতে তোমাদের বাজার তোমরা করো, আমার বাজার আমি করবো। আমি সাফ জানাই দিতেছে আমি এটা পারবো না। যা করতে পারবা করো, কোন আইন আদালত যেথায় যাবা যাও, আমি তখনই পারবো যখন আমার কথা মতো শুনবে। আমি বড় বউকে যতটুকু আইনা দিলে বড় বউ খুশি, ছোট বউ ততটুকুতেই খুশি থাকতে হবে। এবং এটা আপনারাও জানেন, আমিও জানি এটা কোনোদিন সম্ভব না। আরেকটা কথা গাইস, আমার ছোট বউ খুব বেশি আশায় আছে আমি ছোট বউয়ের কাছে ফিরে যাব। তো এই ছোট বউ হয়তো আগের কথাটাও ভুলে গেছে। প্রথম কথা হচ্ছে আমি আরেকবার বলে দিই, আমি কিন্তু কোনো বাজার আনবো না। 2 দিনের মধ্যে আমি ফ্রিজ এই রুমে নিয়ে আসবো। আর যদি চাও ফ্রিজ বাইরেই থাকুক, কারণ নিচতলায় ফ্রিজ, নিচতলা থেকে বারবার মাল আনা নেওয়া ছোট বউয়েরও কষ্ট, আম্মুরও কষ্ট। আমি তাদেরকে কষ্ট দিতে চাই না, তারা আমাদেরকে কষ্ট দিতে চাইলেও আমি কষ্ট দিতে চাই না। তো তোমাদের বাজার তোমরা আনো, আমরা এগুলো ধরবোও না। আর ছোট বউ যে আশায় আছে আমি ছোট বউয়ের কাছে ফিরে যাব, এটা আমি বারবারই বলছি। ছোট বউয়ের 1 মাসের সময় দিয়েছিলাম, 1 মাস ধরতে গেলে শেষই। ছোট বউর কোনো ইমপ্রুভ হয়েছে, কোনো ভালো হয়েছে? আমি কি শর্ত দিয়েছিলাম, কোনো শর্ত পালন করছে? ওর কাছে আম্মু যে টাকাটা দিয়েছে এই টাকাটা সুন্দর মতো আম্মুরে ফেরত দিয়ে দিত, না হলে আমারে ফেরত দিয়ে দিত। ও কিচ্ছু করলো? আমি তো মুখে বলতে চাই না, বলবেন হচ্ছে ছোট বউ টাকার দিকে নজর দিছি। আর টাকাটা তো দিন শেষে আম্মুর, আমার টাকা, আমার টাকা আম্মু ছোট বউরে দিয়ে দিছে, ছোট বউরে ভালোবাসি। ছোট বউ পারতো না? 1 মাস সময় দিছি, 1 মাসে ছোট বউ টাকাটা ফেরত দিতে। ছোট বউ বলছে কি টাকা খরচও করবে না, কিচ্ছু করবে না, ওর কাছে রেখে মাঝে মাঝে আইনা শুধু দেখায় আমাদেরকে জ্বালাবে। তো আমরা চলবো না ইনশাল্লাহ, এই টাকা আমাদের হবে। 1,80,000 টাকা আমরা কামাইতে পারবো না? ইনশাল্লাহ পারবো, একদিন আমাদের এর থেকে বেশি টাকাও হবে। তো যাই হোক গাইজ, ছোট বউ ভালো হওয়ার কোনো নামগন্ধ নাই। 1 মাস সময় দিয়েছিলাম যে ছোট বউ মেইনলি আমার কাছে মাফ চাবে। আমারও তো খারাপ লাগে ছোট বউয়ের জন্য, আমার আমাতুরের জন্য। আমাতুরের সাথে কতগুলো দিন হচ্ছে আমি ঘুমাইতেছি না, কিন্তু ছোট বউ টাকাটাও দিল না, ক্ষমাও চাইলো না। তো আমার কিছু করার নেই, ছোট বউয়ের কাছে আমার মনে হয় না আর যাওয়া হবে। কবে যাওয়া হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। ছোট বউ কবে ভালো হবে এটা কেউই জানে না, আপনারাও জানেন না, আমিও জানি না। এখনো সময় আছে, এখনো সময় আছে। 1 মাস তো হয় না, 1 মাসের পরে আমি আরো রুড হয়ে যাব। এখন তো খুবই অল্প, আরো করা হয়ে যাব। তো ছোট বউ সময় আছে, টাকাটা যার টাকা তারা ফেরত দেয়, এই টাকার উপরে তোমার অধিকার নাই। তো ছোট বউ যদি এটা না করে আমার আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর গাইস সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আরো অনেক কথা বলার আছে, এখন থেকে তো ডেইলি আমি ব্লগ দিব। আমি তো বললাম 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি বাজার করে নিয়ে আসবো ফ্রিজ ঘরে এনে, তখন আপনারা আবার রান্না বান্নার ভিডিও পাবেন, সবকিছু সুন্দর হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।